আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকের ভিডিও টপিক পিএস খতিয়ান। আজকে আমরা জানার চেষ্টা করব পিএস খতিয়ান কি, পিএস খতিয়ান চেনার উপায় কি, পিএস খতিয়ান থেকে কোনো মালিকের জমির পরিমাণ কিভাবে হিসাব করতে হয়, অর্থাৎ কোনো মালিকের ওই খতিয়ানের হিস্সা কতটুকু সেটা আমরা বোঝার চেষ্টা করব এবং সবশেষে বিএস খতিয়ান থেকে কোন দাগে কে কতটুকু জমি পাবে তা কিভাবে হিসাব করতে হয় সেটা শিখব। এবং এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক জমির বিরোধ এই হিসাব না বোঝার জন্য হয়। তো চলুন আমরা এই ভিডিওতে এই 4টা পয়েন্ট কভার করে ফেলি। তো শুরুতেই প্রথম পয়েন্ট, বিএস খতিয়ান কি। বিএস খতিয়ান বোঝার জন্য খতিয়ান কি এই ব্যাপারটা বোঝা জরুরি। খতিয়ান বা রেকর্ড বা পর্যায় এই শব্দগুলো একই মিনিং বহন করে। তো খতিয়ান কি? খতিয়ান হলো সরকারের ভূমি জরিপের সময় প্রস্তুতকৃত একটি রেকর্ড, যেখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জমির মালিকানা ও দখল সম্পর্কিত তথ্য লিপিবদ্ধ থাকে। আচ্ছা, একটু বুঝিয়ে বলি। কোন জমিটা কার নামে আছে, কতটুকু আছে, কোথায় আছে, এই সব তথ্য যে নির্দিষ্ট সরকারি নথিতে থাকে সেটাই খতিয়ান বা সেটাই পর্চা বা সেটাই রেকর্ড। এখন খতিয়ান কি এই ব্যাপারটা তো বোঝা গেল। চলুন এবার বোঝার চেষ্টা করি বিএস খতিয়ান কি। বিএস খতিয়ান হইল বাংলাদেশ সরকার কর্তৃক যে পুরো বাংলাদেশের যে জরিপটা চালানো হয় সেইটাকে বোঝানো হয়। এটা মূলত 1990 সাল থেকে যে সার্ভেটা শুরু করা হয় এবং 2000 সাল পর্যন্ত এই সার্ভেটা চলমান ছিল, সেই সার্ভেটাকেই আমরা বিএস খতিয়ান বলি। আর বিএস খতিয়ানের আগে ছিল আরএস, তার আগে ছিল এসএ এবং তার আগে ছিল সিএস। সিএসটাই মূলত প্রধান এবং মূল, তারপরে এসএ, তারপরে আরএস, তারপরে বিএস। সিএসটা মূলত ক্যাডাস্ট্রাল সার্ভে বা এটা ব্রিটিশ পিরিয়ডে করা হয়। তারপরে 1950 সালে যখন 1947-এ ব্রিটিশরা চলে যাওয়ার পর 1950 সালে প্রজাস্বত্ব আইন পাশ হয় এবং তার মাধ্যমে জমিদারি প্রথা বিলোপ হওয়ার পরে পাকিস্তান সরকার এসএ বা স্টেট একুইজিশন, স্টেট পুরো জমিকে তার দখলে নিয়ে যায়। তখন থেকে এসএ জরিপটা চালানো শুরু হয় এবং সেই জরিপটাকে আমরা মূলত এসএ জরিপ বা এসএ খতিয়ান বলি। এবং সেই এসএ খতিয়ানে কিছু ভুল ত্রুটি দেখা গেলে পরে আরএস খতিয়ান বা আরেকবার পাকিস্তান পিরিয়ডে ভূমি জরিপ চালানো হয়, যেটাকে আমরা রিভিশনাল সার্ভে বলি, রিভাইজ বা রিভিশনাল দেওয়ার জন্য। এবং তারপরে বাংলাদেশ যখন পাকিস্তান থেকে আলাদা হয়ে যায় তখন বিএস বা বাংলাদেশ সরকার একটা সার্ভে করার প্রয়োজন অনুভব করে এবং সেটা 1990 সাল থেকে সেই সার্ভেটা করা হয় এবং সেটাকে আমরা বিএস বলি। কোথাও কোথাও এটাকে বিআরএস বা সিটি জরিপ বলে। এই বিএসটাই যদি সেটা সিটিতে করা হয় তখন সেটাকে সিটি জরিপও বলা হয়। তো চলুন আমরা মোটামুটি 1 নম্বর পয়েন্ট ক্লিয়ার করা হইলো বিএস খতিয়ান কি। তো এবার আমরা জানবো 2 নম্বর পয়েন্ট, বিএস খতিয়ান চেনার উপায় কি। তো চলুন আমাদের সামনে একটি বিএস খতিয়ান আছে, আমরা একটু দেখে নিই। এই বিএস খতিয়ানে টেবিলের উপরের অংশে খতিয়ানের নম্বর থাকবে, যেই নম্বর দ্বারা আমরা খতিয়ানটা সুনির্দিষ্ট করে দিতে পারি বা খুঁজে বের করতে পারি সহজে। সেজন্য খতিয়ানের একটা নম্বর থাকবে। এই খতিয়ানের নম্বর 133। এই খতিয়ানের তারপরে আছে বিভাগ, মানে জমিটা কোথায় আছে, বরিশাল বিভাগে, তারপরে এটা বরিশাল জেলার মধ্যে, তারপরে এটা কোন জেলা বা থানা, আগলজেরা থানার মধ্যে, মৌজা কি, মৌজা কালাইয়া, আর জেল নাম্বার 4। এই জেল নাম্বার এবং মৌজা এই দুটো জিনিস একটু বুঝে নিই। তো চলুন আমরা বোঝার চেষ্টা করি। ধরেন আগলজেরা উপজেলা হচ্ছে এইটা। এই আগলজেরা উপজেলাকে আমরা প্রথমে কিছু ছোট ছোট অংশে ভাগ করলাম। হ্যাঁ, এই ধরেন এইটাই হচ্ছে আমার আগলজেরা থানা, এটা হচ্ছে আমাদের আগলঝাড়া থানা। এই থানাকে আমরা ছোট ছোট অংশে ভাগ করলাম। এটার নাম দিলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এই যে ছোট ছোট অংশ, এই প্রত্যেক অংশকে আমরা বলবো মৌজা। এইগুলো কি আমাদের মৌজা। তাহলে এইটা একটা মৌজা, 2টা মৌজা, 3টা মৌজা, এরকম 9টা মৌজা মিলে আমাদের হচ্ছে আগলঝাড়া থানা। তাহলে এই মৌজার যে সিরিয়াল নাম্বার, প্রত্যেকটা মৌজাকে আবার একটা করে নাম দেয়। এই মৌজার নাম একটা আছে, এই মৌজার আর একটা নাম আছে, এইটার আর একটা, এইটার আর একটা। এই যে ক্রমিক নাম্বারগুলো, এই ক্রমিক নাম্বারগুলোকে বলবে জেল নাম্বার। তার মানে এইটা জেল নাম্বার 1, এটা জেল নাম্বার 2, জেল নাম্বার 3, জেল নাম্বার 4। 4 নাম্বার জেল নাম্বার যেটা, সেটাই হইল কালাইয়া মৌজা। আমরা আগেই বলছি এগুলো এক একটা মৌজা, মৌজার ক্রমিক নাম্বারটা হচ্ছে জেল নাম্বার এবং এই মৌজার যে নাম সেটা হইল কালাইয়া। কালাইয়া। তাহলে আমরা মৌজা বুঝতে পারলাম, মৌজা হচ্ছে থানার ক্ষুদ্র অংশ
এবং সেই অংশের যে নম্বরটা ক্রমিক নম্বর সেটা হলো জেএল নাম্বার। তাহলে আমরা জেএল নাম্বার বুঝে গেলাম এবং মৌজার কি সেটাও বুঝে গেলাম। আচ্ছা, এখন এই যে মৌজাটা আছে, ধরেন কালাইয়া মৌজা, আমি একটা কালাইয়া মৌজা নিলাম। এই কালাইয়া মৌজাটা আবার ধরেন এইরকম, এই মৌজা ম্যাপ আপনি যদি কালেক্ট করেন ভূমি অফিস বা সংশ্লিষ্ট অফিস থেকে, তাহলে আপনি দেখতে পাবেন এরকম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম প্রথমে দেয়া থাকবে, এখানে সাংকেতিক চিহ্ন দেয়া থাকবে, এখানে জেলা থানা তারপরে হচ্ছে মৌজার নাম এগুলো দেয়া থাকবে এবং এখানে একটা নকশা আঁকা থাকবে। হ্যাঁ, এরকম একটা নকশা আঁকা থাকবে এবং সেই নকশার মধ্যে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে নাম্বারিং করা থাকবে, যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এইগুলোকে বলা হচ্ছে দাগ নাম্বার। ধরেন এইখান থেকে একটা খাল চলে গেছে, এই খালের একটা নাম্বার দেবে, ধরেন 10 নাম্বারটা হচ্ছে খাল। আবার ধরেন এইখান থেকে এইখানে একটা রাস্তা চলে গেছে, এইটার একটা নাম্বার দিল 11। এভাবে পুরো মৌজাটা, হ্যাঁ, মৌজা কী ছিল, মৌজা ছিল কোনো একটা থানার মধ্যে ক্ষুদ্র একটা অংশ। সেই ক্ষুদ্র অংশটাকে আবার আরও ছোট ছোট ভাগে ভাগ করছে, সেই ছোট ছোট ভাগগুলোকে আবার নাম্বারিং করা আছে, সেই নাম্বারিংটাকে আমরা বলবো দাগ নাম্বার। এই যে দাগ নাম্বার, যেমন 474 486 এইটা। ওকে, তাহলে আমরা আশা করি বুঝতে পারলাম থানা, মৌজা, জেল নাম্বার এবং এই যে মৌজার মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ সেটাকে আমরা দাগ বলবো। ওকে, এখন আমরা বোঝার চেষ্টা করি এই টেবিলের মধ্যে কি আছে। আচ্ছা, টেবিলের নিচে কি আছে সেটা একটু বলে যাই। এই যে এখানে একটা তারিখ দেওয়া আছে, তারিখটা হচ্ছে 5/1/2025। এই তারিখটা হচ্ছে মূলত বিএস খতিয়ান বোঝার একটা সবচেয়ে বড় উপায়, কারণ আমরা বলেছি 1990 থেকে 2000 সাল পর্যন্ত বিএস জরিপটা চালানো হয় এবং সেটা প্রিন্টেড হয়ে আসছে 2000 সালের পরবর্তী হয়ে যায়। আপনি যখনই 2000 সালের পরবর্তী কোনো তারিখ দেখবেন তখন আপনি নিশ্চিত বুঝতে পারবেন সেটা হচ্ছে বিএস খতিয়ান। ঠিক আছে? আচ্ছা, এছাড়া আমরা এটার পরিচিতি হিসেবে আরও কিছু তথ্য আপনাদেরকে সাথে শেয়ার করি, যেটা টেবিলের মধ্যে দেওয়া আছে। এটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এখানে মোট 9টা কলাম আছে, 1 2 এভাবে নাম্বারিং করা আছে, দেখবেন আপনি 9টা কলাম আছে। প্রথম কলামে মূলত থাকবে হচ্ছে জমির মালিকদের নাম এবং তাদের ঠিকানা। তাহলে এই কলামটা আমরা বুঝলাম, জমির মালিকদের নাম এবং ঠিকানা। ঠিক তার পরের কলম 2 নম্বর কলমে থাকবে মালিকদের অংশ বা হিস্সা, সে কত অংশ পাবে, হ্যাঁ, প্রত্যেকে কত অংশ পাবে সেটা। 3 নম্বরটায় কিছু থাকবে না, এটা আমাদের দরকার নেই। 4 নম্বরে থাকবে দাগ নাম্বার। ওই যে আমরা এখানে দেখালাম যে কোন একটা মৌজায় কোন কোন দাগ, ধরেন এই দাগটা হচ্ছে 474, আবার ধরেন এইখানে আরেকটা দাগ আছে, এইটা হচ্ছে 486। তাহলে এই 474 আর 486, হ্যাঁ, এটা হচ্ছে কালাইয়া মৌজার মধ্যে আছে। এখন এই দুইটা দাগ এই খতিয়ানের অন্তর্ভুক্ত, সবগুলো দাগ। এখানে আরও যেসব দাগ আছে সেই দাগগুলো আমরা নিচ্ছি না, কারণ এই খতিয়ানে শুধু এই দুইটা দাগ আছে, আমরা এই দুইটা দাগ নিয়ে চিন্তা করব। ওকে, তারপরে বলা আছে কি 5 নম্বর কলামে বলা আছে 2 রকম, কৃষি অকৃষি। কৃষি বলতে বোঝাচ্ছে নাল সমতল জমি, যেখানে হচ্ছে জমি চাষ করা হয়। অকৃষির মধ্যে বাড়ি থাকতে পারে, ভিটা থাকতে পারে, পুকুর থাকতে পারে, ডোবা থাকতে পারে, এরকম। মানে ধরনটা কি, জমির পরিমাণ ধরনটা কি সেটা এখানে বলা থাকে। তারপরে হচ্ছে দাগের মোট পরিমাণ। এইখানে যে আমরা দাগ দেখছিলাম 2টা দাগ, সেই দাগের মধ্যে মোট পরিমাণ। এখন এই মোট পরিমাণ মানে কি 474 নম্বর দাগে ঠিক কতটুকু জমি আছে। এই যে আমরা এখানে এঁকেছিলাম 474, হ্যাঁ, এইটাকে যদি আপনি পরিমাপ করেন তাহলে ঠিক কত শতক জমি হবে, সেই মোট জমিটা এখানে লেখা আছে। যেমন 158 শতক। আচ্ছা, এইটা 158 কেন বললাম, দেখেন এই পাশটাতে আছে একর, তাহলে 1 একর। এই পাশটা আছে শতাংশ। 58-র পরে 2টা শূন্য আছে। আমরা কেন 58 বলতেছি, কারণ আমরা ডান দিক থেকে 2টা ঘর বামে দশমিক আছে এটা ভেবে নিব, এবং শতক হবে দশমিকের আগের অংশটুকু। তাহলে 58-র পর যদি ধরেন 25 থাকতো, তাহলে আমরা বলতাম 58 শতক 25 বা 4 ভাগের 1 ভাগ, আরও শতাংশ আরও কিছু রয়ে গেছে, এটা আমরা মনে করতাম। যাও ঘটেবার, তাহলে এখানে আমাদের 58 শতক জমি আছে, আর এই পাশে আমার 1 একর। 1 একর মানে 100 শতক, তার মানে এখানে 158 শতক জমি আছে। কোথায়? 474 নম্বর। এই যে আমাদের 474 নম্বর দাগে 158 শতক জমি আছে, এটা হচ্ছে মোট জমি। এখন কথা হচ্ছে এর পরের কলামে দেখতে হবে দাগের মধ্যে অত্র খতিয়ানের অংশ, তার মানে এই যে দাগটা আছে সেই দাগের পুরাটা কি খতিয়ানের মধ্যে আছে?
নাকি নাই? তাহলে এখানে বলতেছে অত্র খতিয়ানের অংশ, না ও বলতেছে না এই পুরো দাগটা আসলে এই খতিয়ানে আসে নাই, এখানে আসছে মূলত 3.333 মানে 3/1 তাহলে 158 শতকের মধ্যে 3/1 এই যে 52 শতক এই জমিটাই মূলত এই খতিয়ানে এসেছে। তার মানে 474 নম্বর পুরা দাগ এই খতিয়ানের অন্তর্ভুক্ত নয়, অন্য কোনো খতিয়ানে কিছু অংশ চলে গেছে। তাহলে কতটুকু আসছে? 52। এই 52টা কীভাবে বুঝলেন? 52টা আপনি খুব স্বাভাবিক হিসাব করলে পাওয়া যাবে। সেটা হলো এই যে প্রথমে 158 যেটা ছিল মোট 474 দাগের মোট জমি, সেটার সাথে কত অংশ আসছে 0.333 গুণ করবেন, তাহলে দেখেন গুণ করলে আপনার আসে 52.61। তাহলে ওরা ওই 61টাকে ধরে নেয়, দশমিকের পরের অংশটাকে বাদ দিয়ে 52 রেখেছে। সিমিলারলি 486 নাম্বার দাগে মোট জমি 190 শতক, যার এই খতিয়ান অত্র খতিয়ানের অংশ হচ্ছে 0.258। এখন আপনি এটা গুণ করলে দেখবেন এইটা আসছে। তো আমি আর করে দেখাচ্ছি না, এটা আপনি করে দেখে নিন। তো এইভাবে আপনি আসলে এই খতিয়ানে আপনার 52 শতক এবং 49 শতক এই মোট 101 শতক জমি এই খতিয়ানে এসেছে, বা এই খতিয়ানে 101 শতক জমির হিসাব আপনি পাবেন। ওকে, এখন আমাদের প্রথম জানার দরকার, মানে মোটামুটি আমি পরিচিতি বা খতিয়ান চেনার উপায় আমরা বলে ফেলছি। এখন আমাদের জানতে হবে যে এই খতিয়ানে বা এই টেবিল থেকে কোন মালিক কতটুকু জমি পাবে বা কতটুকু হিস্সা পাবে সেটা আমাদের জানতে হবে। এটা আমাদের 3 নম্বর পয়েন্ট ছিল। ওকে, তাহলে আমরা প্রথমে মালিকের দিকে একটু তাকাই। মালিকের দিকে দেখেন দং বখতিয়ার হোসেন শিকদার লেখা আছে, তার মানে দং বলতে দখলে আছে বা জমির মালিক যে তাকে বোঝানো হয়। আর তারপরে লেখা আছে আবুল খায়ের শিকদার, উনিও আর একজন মালিক। তারপরে লেখা আছে পিং আব্দুর রাজ্জাক, পিং মানে হচ্ছে পিতা, তার মানে উপরের দুইজনের পিতার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক। হ্যাঁ, আবার তারপরে লেখা আছে মাহমুদা বেগম, ইনিও একজন মালিকা। আমি কেন এইভাবে বললাম যে ইনি মালিক না? ইনি মালিক না কারণ দেখেন এর সামনে কোনো অংশ লেখা নেই। যার সামনে অংশ লেখা থাকবে না বুঝবেন সে মালিক না, যার সামনে অংশ লেখা থাকবে সে অবশ্যই মালিক হবে। এবং এখানে পিতা কেন লিখছে? কারণ বখতিয়ার হোসেন শিকদার বা আবুল খায়ের শিকদার এই নামে তো অনেকেই থাকতে পারে, তো ওনাদেরকে স্পেসিফিক করে দেওয়ার জন্য ওনাদের পিতার নাম লেখা আছে, এবং এখানে বলাই আছে যে মালিক এবং নাম ঠিকানা দেওয়া থাকবে। ওকে, তারপরে মাহমুদা বেগম ওনার সামনে আছে, তাহলে উনি একজন মালিক। জং শাহাদাত হোসেন আছে, জং মানে কি? জং মানে হচ্ছে মৃত। হ্যাঁ, তার মানে ওই মাহমুদা বেগমের বাবার নাম হচ্ছে শাহাদাত হোসেন, যিনি মৃত, এটা বোঝাচ্ছে। এইভাবে আর কি প্রত্যেক মালিক এবং তার অংশ এখানে দেওয়া আছে। এবং যদি আপনি সাং চিন্তা করেন, সাং মানে হচ্ছে ঠিকানা, ঠিকানা হচ্ছে পশ্চিম গোয়াই। তো আমরা এখানে মোটামুটি মালিকের নাম, কাকে কাকে মালিক সেটা আমরা চিনে ফেললাম। যার সামনে অংশ থাকবে না তিনি মালিক নন, বাকি যাদের সামনে অংশ থাকবে তারা মালিক হবেন। এবং এখানে অংশ দেওয়া আছে, এখানে দাগ নাম্বার দিয়েছে, এগুলো আমরা বলেছি। এখন আমরা জানতে চাই, আমাদের প্রশ্ন হচ্ছে বখতিয়ার হোসেন শিকদার তিনি এই খতিয়ানে ঠিক কতটুকু জমি পাবেন। তো চলুন আমরা সেই হিসাবটা করে ফেলি। এখানে দেখা যাচ্ছে বখতিয়ার হোসেনের অংশ হচ্ছে এইটা, বখতিয়ার হোসেনের অংশ হচ্ছে 192.0.192 এবং এই খতিয়ানে মোট জমি হচ্ছে 101 শতাংশ। এখন আমরা যদি এই 101 শতাংশ গুণ করি, আমরা এটাকে 101 কেন বললাম? এটা ছিল একর, খেয়াল করবেন এটা একরের ঘর, এটা ছিল শতাংশের ঘর। আমরা বলছিলাম ডান দিক থেকে 2 ঘর বামে যা আছে সেটাকে কাউন্ট করব। তাহলে এই 2 শূন্য বাদ যাবে কারণ এখানে দশমিক পড়ার কথা। তাহলে এখানে 1 আছে, এই ঘরে আমার আছে 01 বা 1, আর এই ঘরে 1 একর, তাহলে 101 শতক। 1 একর মানে 100 শতক, তাহলে 101 শতক। তাহলে এখন আমরা যদি এই অংশের সাথে এই মোট জমি গুণ করি, তাহলেই আমরা এই বখতিয়ার হোসেন ঠিক কতটুকু জমি পাবে সেটা আমরা বের করতে পারবো। তো দেখি 0.192 × 101, তাহলে আমরা দেখতে পাচ্ছি 19.392, 19.392। তাহলে এত শতক জমি বখতিয়ার হোসেন পাবেন এই খতিয়ান অনুযায়ী। ঠিক আছে, সিমিলারলি আপনি আরেকজনকে যদি নেন, যেমন ধরেন আপনি আকিমন নেসার কথা যদি চিন্তা করেন, আমি আকিমন নেসার কথা চিন্তা করি, আকিমন নেসা উনি কতটুকু পাবে? উনি পাবে 0.140 গুণ এই মোট জমি 101 শতক। এটা যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাব 0.140 গুণ 101 দিলে আমরা পেয়ে যাচ্ছি 14.14 শতক। ঠিক আছে, এভাবে আপনি কোন মালিক
এই খতিয়ানে কতটুকু জমি পাবে বা কার হিস্সা কতটুকু সেটা আপনি বের করতে পারবেন। এভাবে আপনি যদি প্রত্যেকটা ধরে ধরে এটার সাথে গুণ করেন, এভাবে প্রত্যেকটা শতক যে বের হবে এই সবগুলো শতক যোগ করলে আপনি দেখবেন 101 শতক হয়ে যাচ্ছে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার হিসাব বের করার পদ্ধতিটি সঠিক আছে। এটা ছিল আমাদের 3 নম্বর পয়েন্ট, যে মালিকের হিস্সা বা মালিকের জমির পরিমাণ বের করা। আমরা 4 নম্বর পয়েন্টে চলে যাব, যেটা খুবই ইম্পর্টেন্ট এবং এখানেই আসলে ভুলটা হয়, আমরা এই অংশটা মিস করে যাই। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এই বখতিয়ার হোসেন শিকদার 474 নম্বর দাগে কি এই যে আমরা বের করেছিলাম 19 শতক পুরোটাই কি 474 নম্বর দাগ থেকে পাবে, নাকি 476 নম্বর 86 নম্বর দাগ থেকে পাবে, নাকি সে 74ও পাবে 86তেও পাবে? এখানে উত্তর হচ্ছে বখতিয়ার হোসেন শিকদার 474 নম্বর দাগেও সম্পত্তি পাবে, 486তেও সম্পত্তি পাবে। এখন কোন দাগে কতটুকু সম্পত্তি পাবে এইটা আমরা এবার হিসাব করে বের করব। আচ্ছা, আমরা জানি যে 474 নম্বর দাগে সম্পত্তি আছে 72%। এই খতিয়ানে মোট সম্পত্তি 158, এটা আমাদের ধরার দরকার নেই। আমরা এই খতিয়ানে যতটুকু আছে সেইটাই আসলে সবাই পাবে, সেখান থেকেই সবাই তাদের অংশ অনুযায়ী পাবে। তাহলে এইটা আমাদের দরকার নেই, আমাদের দরকার এইটা। তাহলে 474 নম্বর দাগে 52% জমি এই খতিয়ানে এসেছে। এই 52 শতক জমির মধ্যে বখতিয়ার হোসেন পাবে 0.192 অংশ। তাহলে এই 52 শতকের মধ্যে কতটুকু বখতিয়ার পাবে সেটা আমাদের বের করতে হবে। সেটা কীভাবে বের করবো? সেই আগের নিয়মের মতোই। তাহলে আমার এখানে ছিল 52 শতক। আমরা এখন জানতে চাই যে 474 দাগে বখতিয়ার হোসেন পাবে কতটুকু পাবে সেটা হিসাব করবো। সেটা হিসাব করবো কীভাবে? এই যে 52 শতক গুণন 0.192, এটা গুণ করলেই আমরা পাবো এইখানে সে কত হবে। যেমন 52 ইন্টু 0.192 ইকুয়াল টু দিলে আমরা পাচ্ছি 9.98। তাহলে 9.984 শতক, এটা সে পাচ্ছে 404 নম্বর দাগে। এখন আমরা জানার চেষ্টা করি 486 নম্বর দাগে সে কতটুকু পাবে। তাহলে 486 নং দাগে বখতিয়ার উনি পাবে মূলত 486 নম্বর দাগে 49 গুণন ওনার অংশ, বখতিয়ারের অংশ ছিল 0.192 শতক। তাহলে এখানে আমরা যদি এই হিসাবটা করি যে 49 গুণ 0.192 ইকুয়াল টু 9.40, এখানে হচ্ছে 9.40 শতক। এখন এই দুইটা যোগ করলে নিশ্চয়ই বখতিয়ারের যে টোটাল সম্পত্তি সেটা বের হয়ে যাবে। তাহলে আমরা এটা যোগ করি, এইটা যোগ 9.984, এটা যোগ করলে 9.392। দেখেন আমাদের এইখানে যেটা হুবহু আসছিল এই যে বখতিয়ারের 19.392, যেটা এখানে এই দুইটা যোগ করলেও হুবহু চলে আসে, এইটা আর এটা যোগ করলে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বখতিয়ার হোসেন 474 নম্বর দাগে পাবে এত শতক, 486 নম্বর দাগে পাবে এত শতক। তাহলে আমরা কোনো একজন ব্যক্তির কোন দাগে কতটুকু জমি পাবে সেটাও হিসাব করা জানলাম। সো এই ছিল মোটামুটি আমার জন্য আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।